नमस्कार प्रिय छात्र छात्री आईट्यूब इंडिया चैनले स्वागत। आज क्लास 11 कम्पिউটার অ্যাপ্লিকেশনের যে এমসিকিউ আমরা দিয়েছিলাম গত ক্লাসে পর্ব 1 ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, এই পেপারের বেশ কিছু এমএক্স এক্সেলের যে বেশ কিছু এমসিকিউ আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। একদম এক্সেলের সিটে গিয়ে সেগুলো কি সঠিক অ্যান্সার হয়েছে কিনা সেগুলো দেখাবো। যেগুলো একেবারে থিওরি সেগুলো দেখানো হবে না, যেগুলো কম্পিউটারে প্র্যাকটিক্যালি দেখানো যাবে সেগুলো আমি দেখাচ্ছি। 50 পর্যন্ত যে এমসিকিউ আছে সেগুলো দেখালাম, বাকিগুলো পরের ভিডিওতে দেখানো হবে এবং সেগুলোতে লজিক্যাল এক্সপ্রেশনও রয়েছে, ইফ, অর, অ্যান্ড এগুলো রয়েছে, এগুলো নিয়েও আলোচনা করা হবে। এবং আজকে মাইক্রোসফট অফিস 2010 নিয়ে 10 দিয়ে আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো দেখাবো, এমসিকিউগুলো দেখাবো। তার কারণ হচ্ছে অনেকের কম্পিউটারে রয়েছে মাইক্রোসফট অফিস 2010 এবং 7, এবং এখান থেকে দেখো মাইক্রোসফট অফিস 2007 এবং 2010-এর সাথে বর্তমানে যেগুলো চলছে 16, 19, 21 এগুলোর সাথে কিন্তু অনেক কিছু অমিল রয়েছে। বেশ কিছু কোশ্চেন আসবে, যেমন সিট সংখ্যা কত, বাই ডিফল্ট সিট সংখ্যা 2007, 2010-এ 3টে করে রয়েছে, অথচ 2019, 21-এ এগুলোতে বা 365 এগুলোতে একটা করে রয়েছে। তো এরকম কনফিউশন রয়েছে। তো আজকে আমরা 2010-এর ওপরে 50টা এমসিকিউ, 50 পর্যন্ত এমসিকিউ আমি দেখাবো এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো 2019 বা 21-এর ভার্সানে আমি তোমাদের করে দেখাবো, একেবারে লেটেস্ট ভার্সানে আমি করে দেখাবো। যাই হোক, শুরু করা যাক। আমি আবারও বলছি, আজকে MS 10-এর মাইক্রোসফট অফিস 2010-এরটা নিয়ে করছি। 2010, 7 একই। এরপরে যে পরের ভার্সানগুলোতে কিছু কিছু চেঞ্জ হয়েছে, এখানে সেটা আলোচনা করব। কিছু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ চেঞ্জ রয়েছে উত্তরে, কিভাবে তোমরা উত্তর করবে সেটা আমি পরের অন্য ভার্সানে দেখাবো, পরের সপ্তাহতেই দেখাবো। তো এমসিকিউগুলো গত সপ্তাহে এইগুলো দিয়েছিলাম, তো সেই নিয়েই আলোচনা করা যাক। তো প্রথমে যেগুলো প্র্যাকটিক্যালি দেখানো যেতে পারে সেগুলো আমি দেখাচ্ছি। 3 নম্বরটা দেখো, বলা হয়েছে যে মাইক্রোসফট এক্সেলে একটি সূত্র বা ফর্মুলা লেখার জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ইকুয়াল সাইন। আমি বলেছিলাম, অ্যান্সার দেখে নাও। এটা মোটামুটি সবাই জানো। কিছু নাম্বার এখানে আমি লিখছি, তাহলে এই দুটো নাম্বারই আমি লিখে দিলাম। এবার যোগ করব। যোগ করার ফর্মুলা কি? সাম। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সিলেক্ট করলাম। দেখো সিলেক্ট হচ্ছে না, কারণ আমরা ইকুয়াল সাইন দিইনি। যে কোনো ফর্মুলা শুরুর আগে ইকুয়াল সাইন দেব, তবে সেটা অ্যাপ্লিকেবল হবে। তো এখানে আমরা দেখো, এখন দেখো চলে আসলো। এখন যদি আমরা সিলেক্ট করি, দেখো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে ইকুয়াল সাইন ছাড়া কিন্তু কোনো ফর্মুলা কাজ করবে না। দ্বিতীয় যেটা রয়েছে 4 নম্বরে, আমরা যেটা শর্টকাট কি বলা হয়েছে যে এমএস এক্সেলে একটি ওয়ার্কবুক সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? অবশ্যই কন্ট্রোল-S। তো আমরা সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো এতটুকু লেখাই আমরা সেভ করছি, কন্ট্রোল-S দিলাম। দেখো সেভ ডায়লগ বক্স চলে এলো। তো এবার আমরা যদি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে নেব। ডকুমেন্টে যদি হয়, যেখানে আমরা রাখবো, যে ফোল্ডার বা ড্রাইভে রাখতে চাই সেই ড্রাইভে আমরা সেভ করে দেবো, ব্যাস। সেভ অপশনে ক্লিক করলে সেভ হবে। তো এই যে কন্ট্রোল-S, তাহলে আমাদের সঠিক অ্যান্সার। এক্সেলের ওয়ার্কবুক বন্ধ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়, এটা দেখো দেখে নাও। সত্যি কি এটা কন্ট্রোল-W হবে? তো আমরা দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল-W হয় কিনা। এই ওয়ার্কশিটটাকে আমরা বন্ধ করব। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-W প্রেস করছি। দেখো আমাদের দুটো সিট ছিল, একটা সিট বন্ধ হয়ে গেছে, এই একটা সিটে চলে এসছে। যে সিটটাতে আমরা যোগ করলাম সেই সিটটা বন্ধ হয়ে গেছে, এটা খোলা ছিল, এটা চলে এসছে। তো পরেরটায় আমরা চলে যাই। এমএস এক্সেল একটি নতুন ওয়ার্কবুক ডিফল্ট রূপে কতগুলি ওয়ার্কশিট থাকে? এই প্রশ্নটা একটু ঝামেলার রয়েছে, বলে দিচ্ছি। কেন ঝামেলা আমি বলছি। এই সপ্তাহে তো আমরা মাইক্রোসফট অফিস 2010 দেখাচ্ছি, যেটা 2007, 2010 সেম। সেখানে দেখো বাই ডিফল্ট, এই জায়গাটা ফলো করো, সেখানে দেখো 3টে সিট রয়েছে বাই ডিফল্ট। আমরা আরেকটা সিট নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমরা সিট যদি এক্সট্রা নিই তবে এটা আসবে, যদি নতুন সিট আমরা নিই তো সেখানে বাই ডিফল্ট দেখো 3টেই রয়েছে, সিট 1, সিট 2, সিট 3। নামটা হচ্ছে সিট 1,
সিট 2, সিট 3। তাহলে বুঝতেই পারছো এটা 3টে সিট হবে, কিন্তু 2016, 365 যে অফিস 365 রয়েছে, বা অফিস 2019, অফিস 2021, এগুলোতে কিন্তু 3টে তোমরা পাবে না। সেই এক্সেলে তোমরা একটাই সিট পাবে। তো সেক্ষেত্রে অ্যান্সার আমি বলেছিলাম যে ব্র্যাকেটে লিখে দেবে যে 2007 অনুসারে। নেক্সট যেটা রয়েছে যে ফরম্যাট করা কোনো সংখ্যা যদি সেলের নির্দিষ্ট প্রস্থের মধ্যে না ধরে তবে সেলটিতে কি প্রদর্শিত হয়। আমি বলেছিলাম যে হ্যাশট্যাগ, এই যে হ্যাশ চিহ্নগুলো হবে। তো দেখে নাও সত্যিকারে হচ্ছে কিনা। তো আমরা এখানে আনছি যে এখানে দেখো এখানে একটা হ্যাশ রয়েছে, আগে থেকেই রয়েছে। এবার যদি আমরা এটাকে ধরো একটু বড় করে নিই, দেখো আরো বড় করতে হচ্ছে, তখন দেখো এই অ্যামাউন্টটা আসছে। কিন্তু দেখো এই সেলের থেকে যদি সেলটাকে যদি আমি ছোট করি তাহলে দেখো হ্যাশট্যাগ চলে আসছে, অর্থাৎ যে সেলগুলো রয়েছে সেই সেলটার চেয়ে যদি বেশি অ্যামাউন্ট সংখ্যা আমরা লিখে নিই তাহলে সেই জায়গায় চলে আসবে হ্যাশট্যাগ, এই সাইন চলে আসবে। তাহলে এই উত্তরটাও আমাদের সঠিক হয়েছে। এরপরে যেটা প্রশ্ন রয়েছে এমএস এক্সেল 2007 তার পরবর্তী সংস্করণে একটি ওয়ার্কশিটের মোট কলম সংখ্যা। এই কলম সংখ্যাতে এমনিতে দেখানো সম্ভব না, কিন্তু লাস্ট যে কলমটা তার নাম তোমাদের দেখানো যেতে পারে, XFD এরকম কিছু নাম রয়েছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি সেটা সঠিক কিনা। তো এখানে দেখো কিবোর্ড থেকে তোমরা কন্ট্রোল আর রাইট অ্যারো প্রেস করবে। দেখো লাস্টে চলে এলাম, লাস্ট যে কলমের নেম সেটা হচ্ছে XFD রয়েছে, এখানে দেখো XFD লেখা রয়েছে। তো সেই একটা প্রমাণ দেওয়া যেতে পারে, এখানে এটা হচ্ছে XFD, কিন্তু টোটাল যেটা ওয়ার্কশিটে মোট কলম সংখ্যা 16,384 এবং এটার নাম হচ্ছে XFD। এবার দেখো এমএস এক্সেল 2010 একটি ওয়ার্কশিটে মোট রো এর সংখ্যা কত। এখানে রয়েছে এই সংখ্যাটা 1,48,576। দেখি এইটা আসে কিনা। তো আমরা প্রথমে আবার চলে যাই, এখানে দেখো 1 2 3 4 করে কতগুলো আসছে কিনা। সেক্ষেত্রে আমরা অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডাউন অ্যারো প্রেস করব। দেখো লাস্টে দেখো রয়েছে 1,48,576। তাহলে এটাও আমাদের দেখানো হলো। তাহলে এর উত্তরটাও সঠিক রয়েছে। নেম বক্সে এক্সেলের উইন্ডোতে কোথায় অবস্থান করে। তো এখানে দেখো আমরা অ্যান্সার করেছিলাম ফর্মুলা বারের বাম পাশে। তো একবার দেখে নেব, এখানে দেখো ফর্মুলা বার কোথায় আছে সেটা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে যেখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফর্মুলা বার, এবং এইটা হচ্ছে নেম বক্স। এই দেখো এর একটা ক্লিক করলে তোমরা বুঝতে পারবে এখানে হচ্ছে নেম বক্স লেখা রয়েছে, এই যে নেম বক্স লেখা রয়েছে, আর এটা হচ্ছে ফর্মুলা বার। তাহলে বুঝতেই পারছো ভালো করে। দেখো নেম বক্সে এক্সেলের উইন্ডোতে কোথায় নেম বক্স কোথায় অবস্থান করে। এখানে কি দিয়েছি, নেম বক্স এর হলো একটি ছোট্ট বক্স যেখানে বর্তমানে সিলেক্ট করা সেলের ঠিকানা পাওয়া যায়। তাহলে দেখো সঠিক কিনা। এই যে আমি ধরো এখানে ক্লিক করলাম, 9 রয়েছে, 9 নম্বর রোতে রয়েছে আর এ তে রয়েছে, তাহলে A9 হওয়ার কথা। দেখো নেম বক্সেও তাই রয়েছে A9। তো এই হলো নেম বক্স, ফর্মুলা বারের ঠিক বাঁ দিকে থাকবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এগুলো তো থিওরি, এগুলোতে যাওয়ার দরকার নেই। একটি সম্পূর্ণ ওয়ার্কশিট সিলেক্ট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়। যেগুলো প্র্যাকটিক্যালে দেখানো যাবে সেগুলোই আমরা করছি। আমার উত্তর ছিল উপরে দুটি, অর্থাৎ কন্ট্রোল শিফট স্পেস কন্ট্রোল এ, এই দুটোর মাধ্যমে এক্সেলের সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট করা যায়। তো আমি কিবোর্ড থেকে এখন এটাকে করে দেখছি। কন্ট্রোল এ আগে প্রেস করি, যেটা সবাই জানো কন্ট্রোল এ করলে সিলেক্ট হবে। এবার কন্ট্রোল শিফট স্পেস একসাথে, হ্যাঁ এইটাও কিন্তু কার্যকর হচ্ছে। কন্ট্রোল শিফট আর স্পেস একসাথে আমরা দিচ্ছি, এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই উত্তরটিও সঠিক। পরের প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্নটা দিয়েছে, একটি রো এর সেলগুলিকে কলম উপাদানে এবং কলমের উপাদানগুলিকে রোতে পরিবর্তন করাকে কি বলে। এখানে দেখো ফিল্টারিং, মার্জিং, সেটিং, ট্রান্সপোজ। এটা কিন্তু না করে দেখালে তোমরা বুঝতে পারবে না, ট্রান্সপোজই হবে অ্যান্সারটা। আমি করে দেখাচ্ছি।
তো আমি ধরো এই এতটা অংশ সিলেক্ট করলাম, এটাকে ট্রান্সপোজ করে দেখাচ্ছি, বেশি বড় নিচ্ছি না, ডেটা অসুবিধা হয়। তো এটাকে যতটা অংশ আমরা ট্রান্সপোজ করব সেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে জায়গাটায় ট্রান্সপোজ করে রাখতে চাইছি সেখানে একটা সেই সেলে একটা ক্লিক করছি, তারপরে সেই সিলেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখো পেস্ট স্পেশাল বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করার পরে দেখো অপশান আছে ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ, এখানে ক্লিক করব, ওকে করব, দেখো ট্রান্সপোজ হচ্ছে। দেখো ওখানে ইএমপি কোড, ইএমপি নেম, ডিপার্টমেন্ট এগুলো কলমে ছিল, সেটা এই মুহূর্তে রোতে চলে এসছে, দেখো রোতে চলে এসছে, রোগুলো কলম হয়ে গেছে। দেখো নামগুলো ছিল এরকমভাবে, সেইটা দেখো লম্বালম্বি চলে এসছে, রো কলম হয়ে গেছে, কলম রো হয়ে গেছে। তো এভাবে আমরা স্পেশাল করলাম, যেটা ট্রান্সপোজ বলে, রোকে কলম, কলমকে রো করাকে ট্রান্সপোজ বলে। তো এই উত্তরটাও সঠিক হলো। নেক্সট হচ্ছে অটোসাম ফিচারটি কোন গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়? এই যে সিগমা, দেখে নাও তাহলে, এই যে অটোসাম সাইন, সিগমা সাইন রয়েছে, তাহলে এই উত্তরটাও আমাদের সঠিক ছিল। এমএস এক্সেলে সেল রেফারেন্সের আগে ডলার চিহ্নটি কেন বসানো হয়? এটা প্র্যাকটিক্যাল যখন করাবো তখনই বোঝাবো, অ্যাবসলিউট রেফারেন্স তৈরি করার জন্য। যাই হোক, সে পরের ব্যাপার, এগুলো পরে দেখানো হবে পরের ভিডিওতে। আজকে যতগুলো পারছি ততগুলো আমরা দেখিয়ে দেব। নেক্সট দেখো এমএস এক্সেলে একটি সেলকে কিভাবে অ্যাক্টিভ করা হয়। এখানে বললাম যে ডাবল ক্লিক করে সেলটিকে ক্লিক করে কন্ট্রোল কি চেপে রাইট ক্লিক করে, ব্যাপারটা তাহলে কি দেখে নাও। আমরা এক্সেল খুললাম, যে কোনো সেল জাস্ট ক্লিক করব, অ্যাক্টিভ হয়ে যাবে। এ দেখো এই জায়গাটা লক্ষ্য করো D10 লেখা রয়েছে, দেখো যেখানে ক্লিক করছি দেখো নেম বক্সে সেটা চলে আসছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ক্লিক করলেই সেলটে অ্যাক্টিভ হবে। নেক্সট কি আছে আমাদের, স্প্রেডশিটে ডেটার বৈধতা যাচাই করার জন্য কি করা হয়? ডেটা ভ্যালিডেশন। এটাও একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো, এটা বড় রয়েছে। ডেটা ভ্যালিডেশন অবশ্যই দেখাবো, যদিও আমার প্র্যাকটিক্যাল এটা আপলোড করা আছে, তবু আমি আবার দেখাবো। যে কোনো একটা নতুন ওয়ার্কশিট নিলাম, যে কোনো ওয়ার্কশিটে এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কলাম উইডথে যাব, তাহলে কত পাচ্ছি আমরা? দেখো 8.43, ওকে, তাহলে এই উত্তরটাও আমাদের সঠিক। নেক্সট, এমএস এক্সেলে একটি ডেটা রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? ম্যাক্স ফাংশন। এটাও দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে সবথেকে বড় কোনটা হবে সেটা দেখানোর জন্য আমরা ইকুয়াল দিচ্ছি, ম্যাক্স লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দেবো, যেগুলো থেকে ডেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো এখানে কত রয়েছে? 9000। আমি একটু সেলটাকে বড়, ফন্টটাকে বড় করছি, দেখো 9000। এখানের মধ্যে সব থেকে বড় দেখতেই পাচ্ছ 9000, এই যে ম্যাক্সিমাম বার করার জন্য সেটা হচ্ছে ম্যাক্স ব্যবহার করা হবে। নেক্সট, এক্সেলের কোনো সেলের ডেটা এডিট করার জন্য কোন ফাংশন কি ব্যবহৃত হয়? কোনো সেলের ডেটা এডিট করার জন্য অবশ্যই F2 দেখে নাও। ধরো আমরা এখানে এটাতে সিলেক্ট করলাম, যদিও এখানে ডবল ক্লিক করলেও হবে, কিন্তু কোন শর্টকাট কি বলেছে, তাই জন্য আমরা যে সেলটার ডেটা আমরা রেকটিফাই করব সেই সেলটাতে ক্লিক করে F2 প্রেস করব, দেখো অ্যাক্টিভ হয়ে গেল, দেখো কার্সারটা এ পাশে ব্লিঙ্ক করছে। তো এবার আমরা ছোট বড় যা হওয়ার করে নেব। নেক্সট, এমএস এক্সেলে দুটো টেক্সটকে একটি সেলে যুক্ত করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? আমরা কনক্যাটিনেট ইউজ করেছিলাম, দেখছি এটা সঠিক হয় কিনা। এখানে ধরো আমরা রাম লিখলাম, এখানে রয় লিখলাম। এবার আমরা এটাকে একটুখানি সেলটাকে বোঝার জন্য একটু বড় করে নিচ্ছি এখানে, যাতে দেখতে পাও। তো আমরা এখানে কনক্যাটিনেট ইউজ করব, ইকুয়াল দেব, তারপর ফর্মুলা যেটা আছে পুরো লিখবো বা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যে দুটো যুক্ত করব সেটার প্রথমটাকে সিলেক্ট করলাম, তারপরে কমা দেবে, দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো দুটো একসাথে যুক্ত হলো। তাহলে যুক্ত করার জন্য অবশ্যই কনক্যাটিনেট ইউজ করবে। এমএস এক্সেলের রো এর নামকরণ কি করা হয়?
আর কলমের নামকরণ কি করা হয়। তো রো এর নামকরণ তো দেখেই নাও, রোগুলো সব 1 2 3 4 এভাবে রয়েছে, কলমগুলো এ বি সি ডি এভাবে রয়েছে। নেক্সট, এমএক্স এক্সেল মাইক্রোসফট এক্সেল একটি নতুন ওয়ার্কশিট ইনসার্ট করার জন্য কোন শর্টকাট কি? শিফট প্লাস F11। এখানে দেখো একটা নতুন সিট নিই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো তিনখানা রয়েছে, বাই ডিফল্ট তিনখানা থাকে এমএস অফিস 2007 এবং 2010-এ। এক্সট্রা নেওয়ার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হয়, এখানে ক্লিক করব চলে আসবে। নইলে দেখো এখানে 4টে হয়ে গেল, 3টে ছিল, নইলে কিবোর্ড থেকে শিফট প্লাস F11 প্রেস করতে হবে। দেখো শিফট প্লাস F11 করলাম, আরেকটি সিট চলে আসলো। তাহলে এখানে কটা হয়ে গেল দেখে নাও, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এটাও সঠিক রয়েছে। নিচের কোনটি একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন? অবশ্যই স্প্রেডশিট অ্যাপ্লিকেশন গুগল শিট, এটা তো থিওরি, কি বলবো। এমএক্স এক্সেলে কিভাবে একটি নতুন রো যোগ করা যায়, তো এটাও দেখিয়ে দিচ্ছি। যেগুলো প্র্যাকটিক্যাল হবে সেগুলোই দেখিয়ে দিই। এখানে দেখো যে রোয়ের, দেখো রাইট ক্লিক করবো, যে কোনো একটা রোতে রাইট ক্লিক করবে, ধরো 3 নম্বর রোতে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে দেখো ইনসার্টে ক্লিক করলাম, দেখো একটা এক্সট্রা হয়ে গেল। আবার 4 নম্বরে গিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলাম, দেখো আরেকটা। তার মানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করব, হয়ে যাবে। এমএক্স এক্সেলের সেলের ডিফল্ট রূপে কোন অ্যালাইনমেন্ট প্রদর্শিত হয়, এইটা কিন্তু ভালো করে বোঝা দরকার। এই অ্যান্সারটা কিন্তু ভালো করে দেখো। আমরা যখন দেখো কোনো নাম্বার লিখছি, এ পাশেই লিখলাম, দেখো রাইট ক্লিক, এখানে বাইরে ক্লিক করলাম তো দেখো ডান দিকে চলে আসছে। আবার যদি কোনো টেক্সট ক্লিক করি, ধরো এ লিখলাম, দেখো বাঁ দিকে রয়েছে। তো এটা ভালো করে বুঝবে যে কোনটা কোনটা হবে, নাম্বার হলে কোনটা হবে, অ্যালফাবেট হলে কোন দিকে যাবে, সেটা কিন্তু জানা খুবই জরুরি। এমএক্স এক্সেল 2007 এবং তার পরবর্তী সংস্করণগুলোতে ওয়ার্কবুকের এক্সটেনশন নেম কি? অবশ্যই .xlsx। পরেরটা হচ্ছে ওয়ার্কবুকের একটি ওয়ার্কশিট থেকে আগের ওয়ার্কশিটে যাওয়ার শর্টকাট কি? আমরা লিখেছিলাম কন্ট্রোল পেজ আপ। এখানে প্রশ্নটা কি দিয়েছে? ওয়ার্কবুকের একটি ওয়ার্কশিট থেকে আগের ওয়ার্কশিটে যাওয়া। তো এখানে কি দিলাম? কন্ট্রোল পেজ আপ। এটা হচ্ছে প্রথম, ভালো করে দেখে নাও। এটা আমার যে ওয়ার্কবুক রয়েছে তার প্রথম সিট, তারপরে এটা 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 রয়েছে। তো আমরা দেখো কন্ট্রোল এবং কিবোর্ড থেকে পেজ আপ বাটন রয়েছে, সেটা আমরা প্রেস করব। দেখো কি হয় ব্যাপারটা, কন্ট্রোল এবং পেজ আপ একটা একটা করে দেখতে থাকো, দেখো চলে আসলো। কন্ট্রোল এবং পেজ আপ যদি দিই, একটা ওয়ার্কবুকে আমরা যতগুলোই শিখি, এটা হচ্ছে ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের এই এতগুলো ওয়ার্কশিট রয়েছে। একটা ওয়ার্কবুকের ভেতরে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। তো সেই ওয়ার্কশিটে ধরো আমি লাস্টে রয়েছি, তো আমরা কি করে তার আগেরগুলোতে যেতে চাইবো? তো আমরা কন্ট্রোল এবং পেজ আপ বাটন প্রেস করতে থাকবো, দেখো আগেরটাতে চলে আসবো। ঠিক আছে, পরেরটাই আমরা চলে যাই। পরের প্রশ্ন, এগুলো তো না, যেগুলো দেখানো যাবে। এমএক্স এক্সেলে হোয়াট ইফ অ্যানালাইসিস টুলটি কোন ট্যাবের অধীনে থাকে? এখানে ডেটা ট্যাবে দিয়েছি, অবশ্যই ডেটা ট্যাবই রয়েছে। দেখো এখানে ডেটাতে যাবে, হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানেই আমরা গোলশিক অপশানটা পেয়ে যাব। গোলশিক অবশ্যই শিখতে হবে তোমাদের, এই যে গোলশিক। তাহলে ডেটাতে গিয়ে হোয়াট ইফ অ্যানালাইসিস। পরের প্রশ্ন, এমএক্স এক্সেলে ওয়ার্কশিটের রো এর ডিফল্ট উচ্চতা কত? তো রোতে যাব আমরা, নতুন একটা ওয়ার্কশিটেই থাকো এখানে। তো রোতে যাচ্ছে, এগুলো তো রো। এই রো এর এখানে রাইট ক্লিক করব, রো হাইট কত রয়েছে দেখো এখানে 14.4। তো আমি এখানে বাড়িয়ে কমিয়ে রেখেছি তাই এরকম রয়েছে, কিন্তু বাই ডিফল্ট সবসময় থাকবে কত? 15 পয়েন্ট বা 14.4-এ আমারটা রয়েছে। তোমরা যেরকম সেট করে রাখবে তেমন হবে, তবে বাই ডিফল্ট একটা থাকে, সেটা হচ্ছে 15 পয়েন্টস বা 20 পিক্সেল। ওয়ার্কবুকের প্রথম সেলের ঠিকানা কি? এটা হবে A1, দেখে নাও ভালো করে। তো প্রথম সেল কোনটা? নতুন সিটে বুঝতে পারবে। এই যে সবার প্রথম হচ্ছে এটা
ক্লিক করো, দেখো নেম বক্সে বুঝতে পারবে তোমরা A1 লেখা আছে। পরেরটায় চলে যাচ্ছি। স্প্রেডশিটের শর্ট ফিচারের কাজ কি? A to Z এগুলো করা, এগুলো শর্ট আমি পরে দেখাবো, এগুলো বড় রয়েছে। MX এক্সেলের একটি ওয়ার্কশিটের শেষ কলাম আমি দেখিয়ে দিয়েছি, প্রথম দিকে XFD হবে। পরেরটা নিচের কোনটি MX এক্সেলের একটি বৈধ সেল অ্যাড্রেস নয়? আমরা উত্তর দিয়েছি 10A। কেন ব্যাপারটা দেখো, আমরা যদি যখনই কোনো সেলে ক্লিক করছি, দেখো D1 লেখা রয়েছে, এখানে ক্লিক করছে E2 লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম A3 লেখা রয়েছে, প্রতি ক্ষেত্রেই কলমগুলোর নাম আগে আসছে, তারপরে রোয়ের নাম আসছে। কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু যে প্রশ্নটা আমাদের দিয়েছে সেখানে রোয়ের নাম আগে রয়েছে, কলম পরে, সেই জন্য এটা ভুল। কিসের মধ্যে একটি সেলকে একাধিক সেলে স্প্লিট করা যায়? তো এটা হবে ফরম্যাট সেল ডায়লগ বক্সের আনমার্জ সেল অপশান। দেখে নাও তাহলে, এখানে ধরো কিছু সিলেক্ট করলাম, মার্জ এন্ড সেন্টার করলে এটা মার্জ হয়ে যাচ্ছে পুরোটা, আর এখানেই গিয়ে আমরা আনমার্জ করছি, আবার সেই আগের অবস্থায় চলে আসছে। তাহলে এটাও দেখানো গেল। নেক্সট লাস্ট, আজকের জন্য লাস্ট, কোনটি MX এক্সেলের অ্যারিথমেটিক অপারেটর নয়? ব্যাকস্ল্যাশ অবশ্যই নয়, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, দেখো এটা ভাগ করছি, এটা ডিভিশন, পার্সেন্টেজ, এটা এক্সপোনেন্ট, কিন্তু এইটা নয়। তো এটা এমনিতেই বোঝা যাচ্ছে, প্র্যাকটিক্যাল দেখানোর কোনো দরকার নেই। তো আজ 50 পর্যন্ত থাক, বাকিগুলো নিয়ে পরে আলোচনা করা হবে, কারণ বাকিগুলো একটু হয়তো আলাদা রয়েছে, যেখানে ইফ ফাংশন, অর ফাংশন, অ্যান্ড ফাংশন রয়েছে, তার লজিক্যাল এক্সপ্রেশন থাকতে পারে। তো 50 পর্যন্ত আজকে থাকুক, পরের দিন বাকিগুলো হবে, এবং তার সাথে বাকি এর পরের যে আমি ভিডিওতে যে MCQগুলো দেখাবো সেটা কিন্তু মাইক্রোসফট অফিস 2019 অথবা 2021 ভার্সনে আমি দেখাবো। এটাতে 2010 দেখালাম, কারণ 2007 এবং 10 থেকেও প্রশ্ন আসবে, এবং সেটা যেটা দেখতে স্ট্রাকচারটা কেমন সেটা তোমরা দেখলে, সেখানে কেমন সিট সংখ্যা রয়েছে সেটা দেখলে, এরপরে যেটা হায়ার ভার্সনগুলো রয়েছে মাইক্রোসফট অফিসে 2019-21, সেইগুলো থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।